বহুপদী সলভ করব, ঠিক আছে। বহুপদী অবজেক্টিভ। BF3 তে হচ্ছে কি SP সংকরণ হয়। কথাটা কি সঠিক না? এটা SP2 সংকরণ হয়। বহুপদী বলতে তিনটা যে অপশন থাকে সেগুলো। BF3 তে SP2 সংকরণ হয়, হিসাব করে দেখো। হাফ দিয়ে বা বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? তিনটা। আর একযোজী মৌল কয়টা? তিনটা। কোনো ক্যাটায়ন নাই, অ্যানায়ন নাই, সো এখানে হচ্ছে SP2 সংকরণ হবে। তারপর চতুস্থলকীয় 2 নম্বর অপশনে দেওয়া আছে চতুস্থলকীয়। চতুস্থলকীয় আকার ধারণ করে। আচ্ছা, BF3 কি চতুস্থলকীয় আকার ধারণ করবে? করবে না, কারণ হচ্ছে BF3SP2, সুতরাং এটা আকার ধারণ করবে ত্রিকোণাকার। কি আকার ধারণ করবে? ত্রিকোণাকার ধারণ করবে। 3 নাম্বার, তার মানে 1 নাম্বার সঠিক, শুধু 2 নাম্বারটা সঠিক না। 3 নাম্বার বলছে NH3 এটার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। কি গঠন করে? সন্নিবেশ বন্ধন। কিভাবে বুঝবা BF3 এটার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে কিনা? এটা বুঝবা হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে একটা মুক্ত জোড় আছে। যেহেতু মুক্ত জোড় আছে, সো সে কি করতে পারবে? ইলেকট্রন দান করতে পারবে। সুতরাং সন্নিবেশ বন্ধন গঠন করে কারা? যাদের মধ্যে মুক্ত জোড় আছে তারা তাদেরকে দিতে পারবে। BF3 এইখানে কিন্তু অষ্টক অপূর্ণ আছে। অষ্টক অপূর্ণ বলতে এদের শেষ কক্ষপথে বা হচ্ছে এদের বন্ধন জোড়ে মাত্র 6টা ইলেকট্রন আছে। সো আরো তারা 2টা নিতে পারবে। তখন তো আর কি হয়ে যাবে? BF4 মাইনাস এটা হয়ে যাবে, তাই না? যখন তাদেরকে ইলেকট্রন দান করবে 2টা। ইলেকট্রন দান করলে কি হবে? সে ইলেকট্রন 2টা নিবে, নিয়ে হচ্ছে তাদের অষ্টক পূর্ণ করবে। এখন অষ্টক পূর্ণ, অষ্টক অপূর্ণ, এগুলো তোমাদের বুঝতে হবে। যেগুলোতে পূর্ণ থাকে কোনগুলোতে সংকোচন হয়, কোনগুলোতে সম্প্রসারণ হয়। যেমন এই যে BF3, এটা হলো অষ্টক সংকোচন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা হচ্ছে অষ্টক সংকোচন। সালফার ডাইঅক্সাইড অষ্টক সংকোচন। কার্বন ডাইঅক্সাইড অষ্টক সংকোচন। ঠিক আছে, তা অষ্টক সম্প্রসারণ কারা? যেমন IF7, SF6, PCl5, এরা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। এরা কি? অষ্টক সম্প্রসারণ। এরা হচ্ছে অষ্টক সম্প্রসারণ, কারণ কি? এদের বন্ধন জোড়ে বা তাদের কক্ষপথে কি আছে? 8টার বেশি ইলেকট্রন আছে, তাই না? এটাই হচ্ছে অষ্টক সম্প্রসারণ। তো এটা মনে রাখবা। তাহলে অষ্টক সংকোচন কাদের মধ্যে হয়? যাদের মধ্যে 8টার চেয়ে কম ইলেকট্রন আছে। আর অষ্টক সম্প্রসারণ হচ্ছে 8টার চেয়ে বেশি আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তো তোমাদের হচ্ছে এরকম থাকবে যে পর্যায় 2। পর্যায় 2 বলতে একটা বক্স দেওয়া থাকবে, পর্যায় গ্রুপ দেওয়া থাকবে। তো পর্যায় 2 এর হচ্ছে গ্রুপ 13 নাম্বার মৌল, এটা দেওয়া আছে ধরো W। আর পর্যায় 3-এর গ্রুপ 13, এটা দেওয়া আছে হচ্ছে X। আর তোমার পর্যায় 3-এর গ্রুপ 14, এটা দেওয়া আছে Y। তো এরকম প্রশ্ন দেওয়া থাকলে তোমাদের প্রথমে মৌলগুলো চিহ্নিত করতে হবে যে আমাদের এইখানে মৌলগুলো কি কি, আগে মৌলগুলো চিহ্নিত করে নিবা। যেমন এই যে 2 নাম্বার পর্যায়ের 13 নাম্বার গ্রুপের মৌলটার নাম বোরন। বোরন এটার নাম হচ্ছে 3 নাম্বার পর্যায়ের 13 নাম্বার গ্রুপে হচ্ছে অ্যালুমিনিয়াম। আর 3 নাম্বার পর্যায়ে 14 নাম্বার গ্রুপে হচ্ছে কি আছে? সিলিকন। এই কয়টা জিনিস। তো তোমাদের 1 নাম্বার অপশনে দেওয়া আছে এক্স এর হ্যালাইড। এক্স এর হ্যালাইড অষ্টক অসম্পূর্ণ যৌগ। অষ্টক অসম্পূর্ণ। এক্স এর হ্যালাইড মানে কি? এক্স মানে হচ্ছে কি? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যালাইড মানে হচ্ছে ক্লোরাইড, অর্থাৎ হ্যালোজেন আসবে। যে কোনো একটা হ্যালোজেন আসবে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাকে কি বলা হয়েছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অষ্টক অসম্পূর্ণ যৌগ। সঠিক কথা, কারণ হচ্ছে এখানে অষ্টক সংকোচন হয়েছে। কারণ অ্যালুমিনিয়াম তার শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 3টা। আর ক্লোরিনের 3টা ইলেকট্রন নিয়ে তারা কি গঠন করছে? তোমার একটা যৌগ গঠন করছে। তাহলে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন যখন গঠন করে যৌগ, তখন কি হয়? অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন দেয়, ক্লোরিন একটা দেয়, অ্যালুমিনিয়াম একটা দেয়, ক্লোরিন একটা দেয়, অ্যালুমিনিয়াম একটা দেয়, ক্লোরিন একটা দেয়। তো তাদের মধ্যে অষ্টক সংকোচন দেখা দেয়। তো
এটা একটা, তাহলে এই পয়েন্টটা সঠিক। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে, 2 নাম্বার পয়েন্টে বলছে যে ডাব্লিউ ও ওয়াই এর মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান। কি বিদ্যমান? কর্ণ সম্পর্ক। আচ্ছা, ডাব্লিউ এবং ওয়াই মানে কি? ডাব্লিউ হচ্ছে বোরন আর ওয়াই হচ্ছে সিলিকন। এখন কর্ণ সম্পর্ক বিদ্যমান কাদের মধ্যে হয়, এটা তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, কর্ণ সম্পর্ক, কর্ণ সম্পর্ক কাদের মধ্যে হয়? কর্ণ সম্পর্ক হয় হচ্ছে এইভাবে। ধরো এইটা হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। লিথিয়ামের নিচে হচ্ছে সোডিয়াম, বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম, এটার নিচে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, আর এটার নিচে হচ্ছে সিলিকন। কর্ণ সম্পর্ক হয় এদের মধ্যে, এটা হচ্ছে কর্ণ সম্পর্ক, তাই না? তাহলে বোরন আর সিলিকনের মধ্যে কি কর্ণ সম্পর্ক আছে কিনা? অবশ্যই আছে। তাহলে এইটা হলো কর্ণ সম্পর্ক। সম্পর্ক, তাহলে কর্ণ সম্পর্ক বিদ্যমান, তাহলে 2 নাম্বার পয়েন্টটাও সঠিক। 3 নাম্বার পয়েন্টে বলছে হচ্ছে এক্স এর হ্যালাইড, এক্স এর হ্যালাইড জলীয় দ্রবণ ক্ষারীয়, এক্স এর হ্যালাইডের জলীয় দ্রবণ ক্ষারধর্মী। এখন এক্স এর হ্যালাইড মানে কি জানো? এক্স এর হ্যালাইড বলতে বুঝাইছে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ বলতে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করাবা। কি করাবা? পানির সাথে বিক্রিয়া করাবা। পানির সাথে বিক্রিয়া করলে কি হয়? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর HCl। এখন দেখো, যখন পানির সাথে বিক্রিয়া করলো, এখানে একটা ক্ষার উৎপন্ন হলো, একটা অ্যাসিড উৎপন্ন হলো। এখানে ক্ষারটা যদি দ্রবণটা মধ্যে শক্তিশালী ক্ষার উৎপন্ন হইতো, তাহলে আমরা বলতাম এটা ক্ষারধর্মী। কিন্তু এখানে দুর্বল ক্ষার উৎপন্ন হয়েছে আর শক্তিশালী অ্যাসিড উৎপন্ন হয়েছে। যখন তোমার জলীয় দ্রবণ পানির সাথে বিক্রিয়া করার পরে দ্রবণের শক্তিশালী অ্যাসিড উৎপন্ন হবে, তখন দ্রবণটা কি হবে? অম্লীয় হবে। কি হবে? অম্লীয়। সো এই পয়েন্টটা সঠিক না। ধরো এইখানে আমি তোমার সোডিয়াম ক্লোরাইড আর পানি বিক্রিয়া করাইলাম, তখন উৎপন্ন হইতো সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl। এখন এটা শক্তিশালী ক্ষার, এটা শক্তিশালী অ্যাসিড। সো এইখানে কিন্তু দ্রবণটা কি হইতো? নিরপেক্ষ হইতো। কি হইতো? নিরপেক্ষ। যখন শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার উৎপন্ন হবে, তখন দ্রবণটা নিরপেক্ষ হয়ে যায়। আর যদি দুর্বল ক্ষার এবং শক্তিশালী অ্যাসিড উৎপন্ন হয়, তখন সেটা অম্লীয় হয়ে যায়। এটা মনে রাখবো আমরা। তো বুঝছো এটা? আচ্ছা, এবার আসো। ধরো এটা তোমাকে দেওয়া আছে, এই আয়নটা দেওয়া আছে। তো 1 নম্বর অপশনে বলছে যে অষ্টতলকীয়। এটা কি অষ্টতলকীয় কিনা, প্রথম অপশনটা তুমি অ্যানালাইসিস করবা যে এটা অষ্টতলকীয় কিনা। তো এইটার মধ্যে দেখো 6টা কি আছে? লিগ্যান্ড আছে। লিগ্যান্ড কয়টা আছে? 6টা। তাহলে এটার আকৃতি হবে কি sp3d2। তো আমরা জানি sp3d2 এর আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। সুতরাং কথাটা কিন্তু সঠিক, কথাটা কিন্তু সঠিক। তাহলে অষ্টতলকীয়, 1 নম্বর অপশনটা আমরা মেনে নিলাম। 2 নম্বরে বলছে যে sp3d2 সংকরণ ঘটে। কি ঘটে? সংকরণ ঘটে। আমরা এটাও মেনে নিলাম, কারণ এখানে লিগেন্ড কয়টা? 6টা। যে কটা লিগেন্ড থাকে সে কটা তার সন্নিবেশ সংখ্যা। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট বলছে যে প্যারাচুম্বকীয় হয়। প্যারাচুম্বকীয়, রিমা বলো তো, প্যারাচুম্বকীয় কি এটা সঠিক কথা কিনা? হ্যাঁ, সঠিক। হ্যাঁ, সঠিক। একটা থাপ্পড় মারবো ধইরা। আয়রন, কোবাল্ট, নিকেল এরা হচ্ছে কি কি ফেরোম্যাগনেটিক। এরা কি ফেরোম্যাগনেটিক। হ্যাঁ, বুঝছো? থাপ্পড় মারবো একটা এখন যদি এইসব কথা উল্টা পাল্টা বলো। প্যারাচুম্বকীয় মানে কি? ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং হচ্ছে ডায়াম্যাগনেটিক, এই 3টা আমি পড়াইছি না? দেখো, এখন বুঝে নাও আর যেন কোনোদিন ভুল না হয়।
প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে যাদের ডি অরবিটালে কি আছে, ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন আছে, এবং তারা অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে তারা কি হয়, চুম্বক দ্বারা বিকর্ষিত হয়। চুম্বক দ্বারা বিকর্ষিত হয়, কিন্তু প্রবল ভাবে হয় না। প্রবল ভাবে কেন হয় না? কারণ এদের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কম। তাহলে প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে যারা চুম্বক দ্বারা বিকর্ষিত হয় বাট কম ভাবে বিকর্ষিত হয়, তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক বা প্যারাচুম্বকীয়। এবং যেসব মৌলের বা যেসব অবস্থান্তর মৌলের ডি অরবিটালে অধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে, কি থাকে, অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন বেশি থাকে, তারা হচ্ছে ফেরোম্যাগনেটিক। তারা হচ্ছে ফেরোম্যাগনেটিক। আফিয়া, দেরি কেন তো? কারণ নাই নাকি? কারেন্ট ছিল না, মাত্র আসলো। এমবি কিনা রাখবা, এমবি 7 জিবি 5 জিবি এমবি কিনা রাখলে কি হয়? টাকা কি করবা এত, যদি তোমার পড়ালেখার জন্য টাকা খরচ না করো? দেখো, টাকা তো নাই। টাকা নাই, তারপরের মধ্যে এটা মিথ্যা কথা বললে। দেখো, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক, এই তিনটা বুঝাচ্ছি। প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে কি, যাদের মধ্যে যেসব অবস্থান্তর মৌলের মধ্যে তোমার ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা আছে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে বা বিজোড় ইলেকট্রন আছে, তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এখন বিজোড় ইলেকট্রন যদি কম থাকে, তাহলে তারা কি হয়, চুম্বক দ্বারা বিকর্ষিত হয়, কিন্তু কম ভাবে, অধিক ভাবে না। কিন্তু যেসব অবস্থান্তর মৌলের তোমার ডি অরবিটালে ইলেকট্রন থাকে অযুগ্ম বেশি বা বিজোড় ইলেকট্রন থাকে বেশি, তারা হচ্ছে চুম্বক দ্বারা প্রবলভাবে বিকর্ষিত হয়। এরকম তিনটা মৌল হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল। এই তিনটা হলো ফেরোম্যাগনেটিক, এরা সবসময় ফেরোম্যাগনেটিক। এরা হচ্ছে চুম্বক দ্বারা প্রবলভাবে বিকশিত হয়। চুম্বক দ্বারা প্রবলভাবে বিকশিত হয় কেন? কারণ এদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন বেশি। অযুগ্ম ইলেকট্রন বেশি। আর প্যারাম্যাগনেটিকটা হচ্ছে যেমন তোমার স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, হ্যাঁ, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এরা সবাই হচ্ছে কি, প্যারাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক। কপার। আর ডায়াম্যাগনেটিক কারা? ডায়াম্যাগনেটিক হচ্ছে যেই সব মৌলের ডি অরবিটালে ইলেকট্রন পূর্ণ থাকে অথবা ইলেকট্রন থাকে না, যেমন জিঙ্ক 2+, এদের কি বলতো, ডি অরবিটালে কি ইলেকট্রন পূর্ণ থাকে না, এটা। কপার প্লাস, কপার প্লাসের কিন্তু, এটা কিন্তু ডায়াম্যাগনেটিক। কেন ডায়াম্যাগনেটিক? কারণ কপারের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে, 3d10 4s1। একটা চলে গেলে ডি অরবিটালটা কিন্তু পূর্ণ আছে, সো এটা কিন্তু ডায়াম্যাগনেটিক। তারপরে স্ক্যান্ডিয়াম 3+, এইখানে কোনো ডি অরবিটালে ইলেকট্রন নাই স্ক্যান্ডিয়াম 3+-এ, সো এটাও কিন্তু ডায়াম্যাগনেটিক। স্ক্যান্ডিয়াম 3+-এ ইলেকট্রন কিন্তু ডি অরবিটালে নাই। সো ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে তারা চুম্বক দ্বারা বিকশিত হবে না, কারণ ডি অরবিটালে ইলেকট্রন নাই অথবা পূর্ণ আছে। যদি ডিতে ইলেকট্রন পূর্ণ থাকে অথবা ইলেকট্রন না থাকে, তাহলে তারা ডায়াম্যাগনেটিক। এটা মনে রাখবা। তাহলে 3 নম্বর অপশনটা ভুল। তাহলে 1 আর 2 সঠিক এখান থেকে, ঠিক আছে। তো সন্নিবেশ সংখ্যা কাকে বলে? লিগেন্ড যতগুলো থাকবে সেটাই তার সন্নিবেশ সংখ্যা। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা, ফসফরাস ট্রাইক্লোরাইড, এইখানে মুক্ত ও বন্ধনজোড় ইলেকট্রন কয়টা বলো? মুক্তজোড় কয়টা আছে, বন্ধনজোড় কয়টা ইলেকট্রন বলো? কে পারবা দেখি?
পিসিএল থ্রিতে মুক্ত জোড় কয়টা, বন্ধন জোড় কয়টা? এটাও কিভাবে বের করবা? প্রথমে হচ্ছে এখানে, হ্যাঁ, কয়টা বলছো? মুক্ত জোড় হচ্ছে একটা, বন্ধন জোড় তিনটা, ঠিক আছে, ভেরি গুড। এই যে পিসিএল থ্রি, ফসফরাসের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? পাঁচটা, তাই না? ফসফরাসের এটা হলো কেন্দ্রীয় মৌল। তো পাঁচটার মধ্যে হলো ক্লোরিনের সাথে হচ্ছে কি তিনটা ক্লোরিন। তো এখানে একটা ইলেকট্রন দিছে, এখানে একটা ইলেকট্রন দিছে, এখানে একটা দিছে, আর ক্লোরিন একটা করে দিছে। সো পিসিএল থ্রিতে তোমার হচ্ছে মুক্তজোড় কয়টা? কেন্দ্রীয় মৌলে একটা মুক্তজোড়, কয়টা মুক্তজোড়? একটা। আর বন্ধন জোড় তিনটা। বন্ধন জোড় কয়টা? তিনটা। তাহলে মুক্তজোড় একটা, বন্ধন জোড় তিনটা। আচ্ছা। আচ্ছা, PH4+, এই আয়নের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? কতটি ইলেকট্রন আছে বলো তো? 18টা আছে এখানে। হ্যাঁ, 18টা আছে। এখানে 18টা আছে, কিভাবে বুঝলা? কারণ ফসফরাসে আছে 15টা, আর এখানে আছে চারটা, 19টা, আর একটা ইলেকট্রন চলে গেছে, এই জন্য প্লাস। তাহলে থাকে কয়টা? 18টা। আচ্ছা, ভেরি গুড। ওকে, তারপরে হচ্ছে তোমার আহ এই চারটা যোগের মধ্যে কোনটা অষ্টক সম্পূর্ণ আছে? অষ্টক সম্পূর্ণ কোনটা বলো? কোন যোগটা অষ্টক সম্পূর্ণ? অষ্টক সম্পূর্ণ কোনটা বলো তো? ফসফরাস পেন্টাক্লোরাইড। লাস্টে দেওয়া। লাস্টেরটা। ফসফরাস পেন্টাক্লোরাইড কি সম্পূর্ণ? এটা কিভাবে বললা? এটা তো অষ্টক সম্প্রসারণ হয়েছে, সম্প্রসারণ। NH3 হবে, NH3 অষ্টক সম্পূর্ণ। হ্যাঁ, অষ্টক সম্পূর্ণ হচ্ছে NH3। PCl5 তো অষ্টক সম্প্রসারণ হয়েছে। কারণ কি? এখানে 10টা ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রন আছে, ওদের বন্ধন জোড় 10টা। এখানে চারটা, এখানে এখানে 6টা। যেগুলো আয়নিক যৌগ না, সেগুলোকে 2 দিয়ে গুণ করবা, তাইলে হয়ে যাবে। সেগুলোকে 2 দ্বারা গুণ করবা, এগুলাকে, যেগুলো আয়নিক যৌগ আছে। তাহলে বুঝবে এটা অষ্টক সংকোচন হয়েছে না সম্প্রসারণ হয়েছে। আর এই যে এটা তো সমযোজী যৌগ NH3। তো এখানে অষ্টক সম্পূর্ণ কেমনে বুঝবা? নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? পাঁচটা, তাই না? পাঁচটা ইলেকট্রন। আর হাইড্রোজেন কয়টা আসছে? তিনটা। তাহলে আটটা। আটটা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে না? অষ্টক সম্পূর্ণ আছে এখানে। এখন দেখো আয়নিক যৌগের ক্ষেত্রে এটা হচ্ছে একটা বহুপদী। আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, 1 নম্বর বলা আছে স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল। তো আমরা জানি যে আয়নিক যৌগ হওয়ার জন্য কি লাগবে? স্থির তড়িৎ বল লাগবে। এটা সঠিক। ইলেকট্রিক ফিল্ড একদম স্থির হওয়া লাগবে। কারণ পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন কিন্তু সমান সমান থাকে মোটামুটি। অর্থাৎ একটা ক্যাটায়ন থাকে, একটা অ্যানায়ন থাকে। ক্যাটায়ন অ্যানায়ন কি থাকে? দুই পাশে থাকে। তো পজিটিভ আয়ন থাকে, নেগেটিভ আয়ন থাকে। সো এখানে কিন্তু তোমার স্থির তড়িৎ বল বিদ্যমান থাকে। 2 নম্বর হচ্ছে আয়নিক যৌগগুলো CCl4 দ্রবণীয়। এটা সঠিক কিনা ভুল? এটা ভুল। কেন ভুল? কারণ এটা হচ্ছে একটা অপোলার যৌগ। কি? অপোলার। তাহলে আয়নিক যৌগগুলো হচ্ছে পোলার, আয়নিক যৌগগুলো পোলার। তো পোলার যৌগ যারা আছে তারা কিন্তু পোলার দ্রাবকে দ্রবীভূত হয়।
যেগুলো পোলার দ্রাবক, সেখানে হচ্ছে আয়নিক যৌগগুলো দ্রবীভূত হয়, কারণ এরা হচ্ছে পোলার, কিন্তু এটা হচ্ছে অপোলার, এই জন্য এখানে দ্রবীভূত হবে না, এটা ভুল। 3 নাম্বার বলছে হচ্ছে তোমার দ্রবণ তাপ। দ্রবণ তাপ ইকুয়াল টু হাইড্রেশন তাপ মাইনাস ল্যাটিস তাপ। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা বুঝবো, যেগুলো আয়নিক যৌগ আছে এরা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। কেন দ্রবীভূত হয় আয়নিক যৌগগুলো? কারণ হচ্ছে এদের হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তির চেয়ে বেশি হয়। একটা আয়নিক যৌগ কেন পানিতে দ্রবীভূত হয়, কেন হয়? কারণ এদের হাইড্রেশন শক্তি কি হয়, ল্যাটিস শক্তির চেয়ে বেশি হয়। ল্যাটিস শক্তি মানে হচ্ছে তোমার একটা সোডিয়াম আর ক্লোরিন যখন যুক্ত হয়, তখন এরা যুক্ত হওয়ার জন্য যে শক্তিটা নির্গত করে বা যে তাপ নির্গত করে তাকে বলে ল্যাটিস শক্তি। একটা সোডিয়াম আর ক্লোরিন যখন যুক্ত হয়, তখন তারা কি করে, একটা শক্তি নির্গত করে, এটাকে বলা হয় ল্যাটিস শক্তি। আর হাইড্রেশন শক্তিটা হচ্ছে যখন এই সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা পানিতে তোমার দিব, পানিতে দেওয়ার পরে কি হবে, এটা এটা কিন্তু ভেঙে যাবে। পানিতে দিলে এটা ভেঙে যাবে। এই যে পানিতে দিলাম একটা আয়নিক যৌগ, এই পানিতে দেওয়ার পরে যে শক্তিটা নির্গত হয় সেটা হচ্ছে হাইড্রেশন শক্তি। এখন যদি হাইড্রেশন শক্তিটা বেশি না হয়, ল্যাটিস শক্তি যদি বেশি হয়, তাহলে কি এরা ভাঙতে চাবে পানিতে যে? আর ল্যাটিস শক্তি বেশি হওয়া মানে কি, এরা অনেক দৃঢ়ভাবে যুক্ত, এরা ছুটতে চাবে না পানিতে, ভাঙতে চাবে না। যার কারণে ল্যাটিস শক্তি যখন বেশি হবে, তখন কিন্তু পানিতে হচ্ছে সেই যৌগটা হচ্ছে ভাঙবে না। এই জন্য হাইড্রেশন শক্তি যত বেশি হবে, তোমার পানিতে দ্রবণীয়তা তত বেশি হবে। তো এই কথাটা মনে রাখবা, তা দ্রবণ তাপ হচ্ছে এটা, হাইড্রেশন তাপ মাইনাস ল্যাটিস তাপ। তো এখান থেকে আমরা জানবো যে একটা যৌগ কখন পানিতে দ্রবীভূত হয়, যখন হাইড্রেশন শক্তি গ্রেটার দেন ল্যাটিস শক্তি হয়, তখন হচ্ছে কি হয়, যৌগটা পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, তাহলে এটা সঠিক। তারপর দেখো, আরেকটা আয়নিক যৌগ নিয়ে আরেকটা অবজেক্টিভ আমরা করব, সেটা হচ্ছে আয়নিক যৌগের ক্ষেত্রে শর্ত। আয়নিক যৌগের বা আয়নিক বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত। তো 1 নম্বর অপশনে বলা আছে ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি। এই কথাটা সঠিক কিনা? আয়নিক বন্ধন গঠনের জন্য এই শর্তটা কি সঠিক? ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, বলো তো সঠিক কিনা? হ্যাঁ। সঠিক। কারণ হচ্ছে দেখো, আমরা প্রথম থেকে চিন্তা করি যে বাম দিকের যারা তারা কি ধাতু, বাম দিকের ম্যাক্সিমামই ধাতু। সো যারা ধাতু, সোডিয়াম ম্যাগনেসিয়াম, এদের আয়নীকরণ শক্তিটা কিন্তু কম থাকে। যারা ডান দিকের মৌল, যারা ডান দিকে আছে, যেমন ফ্লোরিন ক্লোরিন অক্সিজেন, এরা হচ্ছে ডান দিকের, এদের আয়নীকরণ শক্তিটা বেশি থাকে। কেন? কারণ বাম থেকে যখন ডানে যায়, তখন কি হয়, আয়নীকরণ শক্তি বাড়ে। এখন আয়নিক যৌগ যখন গঠিত হইতে যাবে, তখন ধাতু যারা, এদের আয়নীকরণ শক্তি কম হইতে হবে, যাতে এরা সহজে কি করতে পারে, ইলেকট্রন ত্যাগ করতে পারে। অর্থাৎ ধাতুর আয়নীকরণ শক্তি কম হইতে হবে। আর অধাতু যারা, তাদের ইলেকট্রন আসক্তি বেশি হইতে হবে। কি বেশি হইতে হবে? ইলেকট্রন আসক্তি। সুতরাং আয়নিক বন্ধন গঠন করে কারা, ধাতু এবং অধাতু। তাহলে ধাতুর আয়নীকরণ শক্তি হইতে হবে কম, আর অধাতুর হইতে হবে ইলেকট্রন আসক্তি বেশি। কারণ অধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, সো তারা কি করবে, তাদের আসক্তি বেশি হওয়া লাগবে ইলেকট্রনের প্রতি। সো এটা মনে রাখবা। তাহলে 1 নম্বর অপশনটা সঠিক, যে ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, এটা একটা সঠিক। 2 নম্বরে বলছে অধাতুর ইলেকট্রন আসক্তি, অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি, অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি।
উচ্চ ইলেকট্রন আসক্তি, তাহলে মনে রাখবা যারা অধাতু তাদের কি হইতে হবে, ইলেকট্রন শক্তিটা বেশি হইতে হবে। সো এটাও সঠিক, 1 নম্বরও সঠিক, 2 নম্বরও সঠিক। 3 নম্বরে বলছে যে যৌগের উচ্চ ল্যাটিস শক্তি, যৌগের উচ্চ ল্যাটিস শক্তি। তাহলে একটা আয়নিক যৌগ যখন গঠিত হয় তখন কি হয় বলতো, আয়নিক যৌগ গঠন করার সময় কি নির্গত হয়, একটা শক্তি নির্গত হয়, এটাকে বলা হয় ল্যাটিস শক্তি। সুতরাং ল্যাটিস শক্তির মানও বেশি হইতে হবে। আচ্ছা, তাইলে ল্যাটিস শক্তির মানটা বেশি হবে স্বাভাবিকভাবেই, পজিটিভ নেগেটিভ আয়ন যখন যুক্ত হবে। তাহলে তিনটাই সঠিক এখান থেকে। তাহলে এই তিনটা শর্ত মনে রাখবা, আয়নিক যৌগ গঠনের জন্য এই তিনটা শর্ত খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, কোনটির বিয়োজন তাপমাত্রা সবচেয়ে কম। অপশনে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট, বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, আর পটাশিয়াম কার্বনেট। কোনটা সঠিক হবে বলো তো? বিয়োজন বেরিলিয়াম তাপমাত্রা সবচেয়ে, কার্বনেট। কোনটা? বেরিলিয়াম কার্বনেট। বেরিলিয়াম কার্বনেট। কারণ হচ্ছে বিয়োজন তাপমাত্রা কম কার হয়, কোন কার্বনেটটা বিয়োজন তাপমাত্রা কম হয় আমরা জানি। তোমার যাদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি, যাদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি তাদের কি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, তাই না? এখন কাদের মধ্যে, এখানে কিন্তু সবগুলো হচ্ছে কার্বনেট, সুতরাং অ্যানায়ন নিয়ে আমাদের কথা নাই, আমাদের কথা হচ্ছে ক্যাটায়ন নিয়ে। এখন ক্যাটায়নের আকার দেখতে হবে। তাহলে এই চারটের মধ্যে আকার সবচেয়ে ছোট হচ্ছে বেরিলিয়ামের। সো বেরিলিয়ামের আকার যেহেতু ছোট, ক্যাটায়নের আকার ছোট হইলে কি হয়, সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, এবং বিয়োজন তাপমাত্রা কি হবে, কম হবে। সো এটা হলো কম। আর বেশি কোনটা হবে? বেশি যদি বলতো, বেশি যদি বলতো তাহলে আমরা বলতাম পটাশিয়াম। পটাশিয়াম কেন বলতাম? কারণ পটাশিয়ামের আকার বড়, আয়নিক বৈশিষ্ট্য বেশি। উল্টাটা মনে রাখবা, উল্টাটা, ঠিক আছে? উল্টাটা তখন চিন্তা করবা যখন বেশি কথা বলবে। যদি বেশির কথা বলতো তখন উত্তর হতো পটাশিয়াম, অর্থাৎ পটাশিয়াম। বা যদি বলতো বেরিয়াম কার্বনেট তাহলে বেরিয়াম হইতো। অর্থাৎ যার আকার বড় তারই কি হবে, বিয়োজন তাপমাত্রা বেশি হবে। উল্টাটা চিন্তা করবা তাইলেও হবে। তারপর দেখো, নিচের কোন হাইড্রোক্সাইডটি অদ্রবণীয় বলো তো? আচ্ছা, কোন হাইড্রোক্সাইড অদ্রবণীয় বলো, অপশন ছাড়াই বলো। কোন হাইড্রোক্সাইডটা অদ্রবণীয়, অপশন ছাড়া বলো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা পারো না? পানিতে অদ্রবণীয় কোন হাইড্রোক্সাইডটা? বেরিলিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়াম, বেরিলিয়াম হাইড্রোক্সাইড। এটা মনে রাখা লাগবে রে বাবা, এগুলো মুখস্থ। হ্যাঁ, বেরিলিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এতক্ষণ পরে বললে হবে? আচ্ছা দেখো, তারপর দেখো, আরেকটা কোশ্চেন সলভ করি। আচ্ছা, পোলার আয়ন এবং পোলারিটি। পোলার আয়ন কে, কে, কিসে? পোলার আয়ন কাদের ক্ষেত্রে প্রযোজ্য? পোলার আয়নটা প্রযোজ্য হচ্ছে আয়নিক যৌগের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? আয়নিক যৌগের ক্ষেত্রে। আয়নিক যৌগের। আমরা কিন্তু পোলার আয়নটা কাদের করি, যারা আয়নিক যৌগ তাদের ক্ষেত্রে করি আমরা। সেখানে আমরা দেখি যে একটা আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি না কম, এটা আমরা ডিফারেন্সিয়েট করি। যদি আয়নিক যৌগের বৈশিষ্ট্য বেশি হয় তাহলে আমরা কি বলি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, পানিতে দ্রবণীয়তা বেশি, ঠিক আছে? আর যদি বলি যে সমযোজী বৈশিষ্ট্য বেশি তাহলে আমরা কি বলি,
যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, পানিতে দ্রবণীয়তা কম, এটা বলি। এটা হলো পোলার আয়নের ক্ষেত্রে। তাহলে আয়নিক যৌগের ক্ষেত্রে হচ্ছে পোলার আয়ন। আর পোলারিটি কাদের ক্ষেত্রে হয় সব সময়? সমযোজী যৌগের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে হয়? সমযোজী যৌগের ক্ষেত্রে। তাহলে এটা কিন্তু মনে রাখবা যে পোলারিটি হয় হচ্ছে সমযোজী। যেমন পানি, এটা পোলারিটি, এটা হলো পোলার আয়ন, পোলারিটি হয় এখানে কি হয়? পোলার যৌগ, এরা হলো পোলার যৌগ। এরা হলো পোলার যৌগ, তাই না? কেন পোলার যৌগ? এরা হচ্ছে পোলার যৌগ কেন? কারণ এদের মধ্যে কি আছে? তড়িৎচুম্বকতার পার্থক্য আছে। কত পার্থক্য? 0.4 থেকে 1.9। তো এত যখন পার্থক্য হয়, তখন যেটা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল সেটা হয় আংশিক ঋণাত্মক, আর যেটা কম তড়িৎ ঋণাত্মক সেটা হয় আংশিক ধনাত্মক প্রান্ত। ঠিক আছে, এটা হলো সমযোজী যৌগের ক্ষেত্রে পোলারিটি। ঠিক আছে। আর যারা পোলার আয়ন হয় তারা হচ্ছে কি, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর একটা যোগ দিল পটাশিয়াম ক্লোরাইড। এখান থেকে বলবে যে কোনটি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এখন কোনটি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম কিভাবে বুঝবা? যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তাহলে এখন আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? ক্যাটায়ন ছোট কোনটা? এখানে ক্যাটায়ন দেখতে হবে, কারণ অ্যানায়ন সবাই সমান, অ্যানায়ন সেম। এখন ক্যাটায়নের মধ্যে কার আকার ছোট? বেরিলিয়ামের আকার ছোট। সো এইটার কি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, দ্রবণীয়তাটা কম, স্বাভাবিক। এভাবে করে চিন্তা করবা। আর পার্থক্য, এই যে তড়িৎচুম্বকতার পার্থক্য, এটা যদি 0.4 থেকে 1.9 এই পর্যন্ত হচ্ছে পোলার যৌগ, আর 1.9-এর চেয়ে বেশি হলে সেটা আয়নিক যৌগ। 1.9-এর চেয়ে বেশি হলে সেটা আয়নিক যৌগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এগুলো আমরা মনে রাখবো, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা ইনশাল্লাহ এগুলো, যে ফাজানের নীতি যেটা আছে, ক্যাটায়নের আকার ছোট হইলে, অ্যানায়নের আকার বড় হইলে, আর ডি অরবিটালে গেলে, আর হচ্ছে তোমার কি বলে, এই যে চার্জ বেশি হলে, তাহলে আমাদের কি হবে? এই চারটা পয়েন্ট মনে রেখে আমরা কি করব? এই চারটা পয়েন্ট যদি মিলে যায় তাহলে আমরা বলবো পোলার আয়ন বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, এবং হচ্ছে তোমার কি, দ্রা- দ্রাব্যতা বা দ্রবণীয়তা কম হয়। শেষ। এভাবে করে আমরা চিন্তা করব। আচ্ছা, কোনটা সাব অক্সাইড বলো তো? সাব অক্সাইড কোনটা? 3 নাম্বারটা। সাব, কোনটা? 3 নাম্বারটা। এটা সাব অক্সাইড? এটা সুপার অক্সাইড। এটা কি? সুপার সুপার অক্সাইড। অক্সাইড। না না, সরি সরি, এটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড। এটা কি অক্সাইড? ক্ষারীয় অক্সাইড। এইটা হলো সুপার অক্সাইড। এটা হলো সুপার অক্সাইড। ঠিক আছে, সুপার অক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ মান কত হয়? -12। কত হয়? অক্সিজেনের -12 হয়। পটাশিয়াম অক্সাইড এটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড। আর এটা হলো সাব অক্সাইড, এটা হলো সাব অক্সাইড। ঠিক আছে, আর এটা হলো উভধর্মী। কি এটা? উভধর্মী অক্সাইড। এখন সাব অক্সাইড গুলো মনে রাখবা, এই একটাই মনে রাখবা। ঠিক আছে, এইটাও উভধর্মী। এটা হ্যাঁ, হ্যাঁ, এটা ক্ষারীয়। এটা হলো ক্ষারীয়। আমরা একটু অক্সাইড গুলোর নাম পড়ি, দেখো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অক্সাইড গুলো খুব ভালো মতো মনে রাখবা, অবজেক্টিভ কিন্তু অনেক আসে। যেমন ক্ষারীয় অক্সাইড কারা? ক্ষারীয় অক্সাইড হচ্ছে তোমার তোমার সোডিয়াম অক্সাইড, পটাশ, মানে যারা ক্ষার, ক্ষারের যারা 1 নাম্বার গ্রুপ এবং 2 নাম্বার গ্রুপের যারা অক্সাইড আছে তারা সবাই হচ্ছে ক্ষারীয় অক্সাইড। 1 নাম্বার গ্রুপ এবং 2 নাম্বার গ্রুপের যারা আছে তারা ম্যাক্সিমামে হচ্ছে ক্ষারীয় অক্সাইড। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ক্ষারীয় অক্সাইড। যারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, কি তৈরি করে? পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ক্ষার তৈরি করবে, তারা হচ্ছে ক্ষারীয় অক্সাইড। যারা অম্ল তৈরি করবে, যারা অম্ল, অম্ল তৈরি করে কারা বলো তো? অম্লীয় অক্সাইড কারা? অম্লীয় অক্সাইড কারা বলো তো? এই যেমন
কার্বন ডাই অক্সাইড, এটা হলো অম্লীয় অক্সাইড। পানির সাথে বিক্রিয়া করলে কি হয়? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড পানি যোগ করলে হয় কার্বনিক অ্যাসিড। কি হয়? কার্বনিক অ্যাসিড। তারপরে তোমার এই যে কি বলে, POCl3, এটা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন কি হয় বলতো? তারপর সালফার ডাইঅক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তখন কি হয়? সালফিউরাস অ্যাসিড হয়। কি হয়? সালফিউরাস। তারপর সালফার ট্রাইঅক্সাইড যখন বিক্রিয়া করে তখন কি হয়? সালফিউরিক অ্যাসিড। কি হয়? সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফার ডাইঅক্সাইড যোগ পানি, এটা হচ্ছে সালফিউরাস। আর সালফার ট্রাইঅক্সাইড যোগ পানি, এটা হলো সালফিউরাস, সালফিউরিক। এরা হলো তোমার অম্লীয়। অম্লীয় মানে হচ্ছে অধাতুর অক্সাইড। অম্লীয় মানে হচ্ছে অধাতুর অক্সাইড। তারপর P2O5 প্লাস পানি। P2O5 প্লাস পানি কি হয় বলো তো? ফসফরিক অ্যাসিড। কি হয়? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। তাহলে এরা হচ্ছে অম্লীয় অক্সাইড। অম্লীয় অক্সাইড কারা এটা মনে রাখতে হবে। ক্ষারীয় অক্সাইড কারা এটা মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরো আছে N2O5। N2O5 যোগ পানি কি হয় বলো তো? এটাও একটা অম্লীয় অক্সাইড। এটা হয় নাইট্রিক অ্যাসিড। কি? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, মনে থাকবে। তারপর হচ্ছে উভধর্মী। উভধর্মী কারা? উভধর্মী হচ্ছে জনি, তুমি ইন্ডিয়া গেলে সোনা পাবেই বললাম। সোনা পাবেই বললাম। জনিতে হচ্ছে জিঙ্ক অক্সাইড, তুমিতে হচ্ছে টেলোরিয়াম অক্সাইড, ইন্ডিয়াম অক্সাইড। গেলেতে হচ্ছে গ্যালিয়াম অক্সাইড, সোনাতে হচ্ছে স্টেনাম অক্সাইড, পাবেইতে হচ্ছে লেড অক্সাইড, পিবিও, PbO2 দুইটাই। বললাম তো হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে যে উভধর্মী অক্সাইড কারা। সবচেয়ে বেশি আসে হচ্ছে এইটা জিঙ্ক অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, আর হচ্ছে লেড অক্সাইড। এই তিনটা বেশি আসে। ঠিক আছে, এই তিনটা বেশি আসে। তো এই তিনটা মনে রাখতে হবে। তারপরে সুপার অক্সাইড তো বললাম, সাব অক্সাইড বললাম। তারপর তোমার কি, তোমার পার অক্সাইড মনে রাখতে হবে। পার অক্সাইড। পার অক্সাইড কারা বলো তো? H2O2, যেখানে অক্সিজেনের জারণ মান -1, সেটা হচ্ছে পার অক্সাইড। ও, আরেকটা জিনিস তোমাদের মনে মিস্টেক করলাম, সেটা বেরিলিয়াম অক্সাইড। এই যে এটা, এটা কিন্তু পার অক্সাইড। এটা কিন্তু পার অক্সাইড। এটা কিন্তু বলতে আমি মনে হয় তখন ক্ষারীয় অক্সাইড বলে ফেলছি। এটা কিন্তু পার অক্সাইড। কিভাবে বুঝবা? বেরিয়াম হচ্ছে +2 আর অক্সিজেন হচ্ছে -1। এটা পার অক্সাইড। এটা হচ্ছে পার অক্সাইড। এটা কিন্তু পার অক্সাইড, মনে থাকবে। এটা পার অক্সাইড মনে রাখবা। তাহলে এই পয়েন্ট গুলো ভালো মতো পড়বা। পার অক্সাইড কারা, ক্ষারীয় অক্সাইড কারা, অম্লীয় অক্সাইড কারা, অবধর্মী কারা, সাব অক্সাইড কারা, সুপার অক্সাইড কারা। তারপর দেখো, ধরো হচ্ছে এই যে এটা পর্যায়, তোমার পর্যায়ে 3, গ্রুপ 1, এটা হচ্ছে X নাম্বার মৌল। পর্যায় 3, গ্রুপ 2, এটা হলো Y। আর পর্যায় 4, গ্রুপ 1, এটা হলো P। আর পর্যায় 4, গ্রুপ 2, এটা হলো কিউ মৌল। তো প্রথমে তুমি মৌলগুলো ডিটেক্ট করবা যে কোনটা কোন মৌল। এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম,
এটা হচ্ছে পটাশিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম। প্রথমে এইটা মনে রাখার পরে তখন তোমার উদ্দীপকের দিকে চিন্তা করবা কি বলছে। 1 নাম্বার পয়েন্ট বলছে সকল মৌল শিখা পরীক্ষায় বর্ণ দেখায়। সকল মৌল শিখা পরীক্ষায় বর্ণ দেখায়। উদ্দীপকের সকল মৌল শিখা পরীক্ষায় বর্ণ দেখায়, কথা কি সঠিক কিনা বলো তো? না। কোনটা দেখায় না? ম্যাগনেসিয়াম। হ্যাঁ, ম্যাগনেসিয়াম দেখায় না। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না। ঠিক আছে, সুতরাং 1 নাম্বার অপশন বাদ। এখন তোমার যদি 1 নাম্বার অপশন বাদ যায়, অপশনে যদি 2 আর 3 পয়েন্ট থাকে, আর 1 3 থাকে, 1 2 থাকে, আর 1 2 3 থাকে, তাহলে কি আর নতুন করে বাকিগুলো করা লাগবে? প্রথম পয়েন্ট দেখে বুঝতে পারবা যে বাকি দুইটা সঠিক হবে। তো 2 নাম্বার পয়েন্ট বলছে যে 2 নাম্বার পয়েন্ট বলছে কিউ মৌলটা ছিল ক্যালসিয়াম। এটা শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহৃত হয়। তাহলে ক্যালসিয়াম যখন আমরা শনাক্ত করি, অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয় কিনা বলো তো? এই অ্যামোনিয়াম অক্সালেটটা কেন ব্যবহার করা হয় এটা আমরা জানি, তাই না? এটা ব্যবহার করা হয়, সুতরাং এটা সঠিক। ক্যালসিয়াম শনাক্তকরণের জন্য এটা ব্যবহার করা হয়। আর 3 নাম্বার পয়েন্ট বলছে এক্স এর হাইড্রোক্সাইড এক্স এর হাইড্রোক্সাইড এক্স এর হাইড্রোক্সাইড ওয়াই এর হাইড্রোক্সাইড অপেক্ষা শক্তিশালী ক্ষার। এক্স এর হাইড্রোক্সাইড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে শক্তিশালী ক্ষার। এটা সঠিক, কারণ এটা হলো তীব্র ক্ষার, এটা হচ্ছে মৃৎ ক্ষার, তাই না? এটা হলো শুধু ক্ষার, এটা হলো মৃৎ ক্ষার। যারা মৃৎ ক্ষার তারা একটু দুর্বল হয়, যারা মৃৎ ক্ষার তারা একটু দুর্বল হয়। সো 1 নাম্বার গ্রুপের যেগুলো ক্ষার সেগুলো শক্তিশালী হয় 2 নাম্বার গ্রুপের চেয়ে। ঠিক আছে, তাহলে এটা সঠিক। এভাবে করে অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস না করলে অ্যান্সার করতে পারবা না। অ্যানালাইসিস করতে হবে এইভাবে। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন দেখো যে এ মৌলের এ মৌলের বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস n-1 d5 ns1, এখানে n = 4। এখন এই মৌলটার নাম আগে জানতে হবে। তাহলে এন এর মান যদি থ্রি হয় কি বলে 4 হয়, তাহলে 3d5 4s1, এটা হচ্ছে তাহলে ক্রোমিয়াম। তাহলে এটা কি? ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা না? এটা বহিস্থ স্তরের। 1 নাম্বার পয়েন্ট বলছে জটিল যৌগ গঠন সম্ভব। জটিল যৌগ গঠন সম্ভব, সঠিক কিনা বলো তো? সঠিক এটা কথাটা? ক্রোমিয়াম হ্যাঁ। কিন্তু, হ্যাঁ, ক্রোমিয়াম কিন্তু জটিলায়ন সৃষ্টি করে। কারা করে? যারা হচ্ছে তোমার কি বলে, অবস্থান্তর মৌল না। হ্যাঁ, যারা অবস্থান্তর মৌল। কথাটা হচ্ছে যারা অবস্থান্তর মৌল, তাদের মধ্যে আমরা কি পড়ছিলাম? 5টা পয়েন্ট পড়ছিলাম যে অবস্থান্তর মৌল কি কি করে: জটিলায়ন তৈরি করে, রঙিন যৌগ গঠন করে, প্যারাচুম্বকীয় ধর্ম এবং ফেরোম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, তারপর পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। আরেকটা কি কি জানি ছিল বলো তো? প্রভাবক হিসেবে কাজ করে না। কোনটা? প্রভাবক হিসেবে হ্যাঁ, কাজ করে। প্রভাবক হিসেবে কাজ করে। আর হ্যাঁ, এই 5টা পয়েন্ট পড়ছিলাম আমরা। তাই অবস্থান্তর মৌলের 5টা এই বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌল কারা? মানে যেই সব মানে মৌলের ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, ডি অরবিটালে 1 থেকে 9 ইলেকট্রন থাকে। এবং কথাটা কিন্তু বলতে হবে যেসব মৌলের স্থিতিশীল আয়ন, যেসব মৌলের স্থিতিশীল আয়নে যেসব মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালের 1 থেকে 9 এরকম যায়, তারাই হচ্ছে তোমার কি অবস্থান্তর মৌল। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক উচ্চ হয়।
যারা অবস্থান্তর মৌল তাদের গলনাঙ্ক উচ্চ হবে। ঠিক আছে, গলনাঙ্ক উচ্চ হবে। যারা অবস্থান্তর মৌল হয় তাদের গলনাঙ্ক বেশি হয়, গলনাঙ্ক বেশি হয়। যারা ডি অরবিটালের মৌল তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং আয়নীকরণ শক্তিও বেশি হয়, আয়নীকরণ শক্তিটাও বেশি হয়। এবং সংকর ধাতু তৈরি করে, কি তৈরি করে? সংকর ধাতু। সংকর ধাতু, এটাও সঠিক। যারা অবস্থান্তর মৌল তারা কিন্তু সংকর ধাতু তৈরি করে। তাহলে গলনাঙ্ক বেশি হবে, এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে এটা গেল। তারপর দেখো একটা, একটা হলো কোয়ান্টাম সংখ্যার সেট। কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম সংখ্যার সেট ওয়াই মৌল, যে এন ইকুয়াল টু 3, এল ইকুয়াল টু 2, এম ইকুয়াল টু +2, আর এস ইকুয়াল টু +½ প্রথমে তুমি এই মৌলটাকে চিহ্নিত করো দেখি। একটা মৌল দিছে যার কোয়ান্টাম সংখ্যার সেট এইটা। এখন তুমি এখান থেকে কি করবা? মৌলটাকে চিহ্নিত করবা। এন মানে 3, তাহলে 3। এল মানে 2, মানে ডি। এম মানে +2, এখন +2 মানে কি বলো তো? +2 মানে হচ্ছে এই যে এটা হলো -2 হইলে এটা -1, এটা 0, এটা +1, এটা +2। তাহলে এই যে +2, এইটা হলো +2। এইখানে তোমার ইলেকট্রনটা +½ এখন তোমাকে চিন্তা করতে হবে এইখানে ইলেকট্রনটা কি? +½ তাহলে এই যে এগুলো +½ ইলেকট্রনটা এইখানে অবস্থান করতেছে। তাহলে 3d5, 3d5। এখন এটা 4s2 হইতে পারে, 4s1ও হইতে পারে, এটা আমার দেখার দরকার নাই। আমরা এখানে পাইলাম 3d5। তাহলে কোয়ান্টাম সংখ্যার সেট থেকে আমরা দেখলাম যে ওয়াই মৌলটা 3d5 এ গেছে। যদি 4s1 হইতো এখানে, তাহলে এটা ক্রোমিয়াম, আর 4s2 হইলে ম্যাঙ্গানিজ। কিন্তু আমরা জানি না এখনো যে এটা ক্রোমিয়াম না ম্যাঙ্গানিজ। কিন্তু আমরা এতটুকু বুঝতে পারলাম যেটা একটা অবস্থান্তর মৌল, এটা একটা অবস্থান্তর মৌল। এতটুকু আমাদের বুঝতে পারলেই হয়েছে কোয়ান্টাম সংখ্যার সেট থেকে। তাহলে তুমি একটা কোয়ান্টাম সংখ্যার সেট দিয়ে তুমি কিন্তু একটা মৌল ডিটেক্ট করতে পারবা। ঠিক আছে, এখন 1 নম্বর অপশনে বলা আছে যে রঙিন যৌগ গঠন করতে পারে। কি গঠন করতে পারে? রঙিন যৌগ গঠন করতে পারে। এখন যারা অবস্থান্তর মৌল তারা রঙিন যৌগ গঠন করতে পারবে, সুতরাং এটা সঠিক, এটা সঠিক কথা। 2 নাম্বার হচ্ছে চুম্বকত্ব প্রদর্শন করতে পারে। এটাও সঠিক, যারা অবস্থান্তর মৌল তারা চুম্বকত্ব প্রদর্শন করে। 3 নাম্বার বলছে জটিল আয়ন সৃষ্টি করে, সঠিক। তাহলে তিনটাই সঠিক এখানে, তাই না? তিনটাই সঠিক। এভাবে করে কিন্তু আমরা জিনিসগুলো বের করতে পারবো। আচ্ছা, তারপর দেখো পর্যায় 2 এবং গ্রুপ তোমার VA, এটার নাম দিছে হলো মৌল এ। আর পর্যায় 2 গ্রুপ VIA, এটা হলো দিছে হলো বি। পর্যায় 3 গ্রুপ VA, এটা দিছে হলো এক্স। আর পর্যায় 3, এটা পর্যায় 3 এবং গ্রুপ হচ্ছে VIA, এটা হলো ওয়াই। এখন তোমাকে এই প্রতীকগুলো মনে রাখতে হবে। এ মানে হচ্ছে কি বলতো? 10। আর ভি মানে হচ্ছে 5। তাহলে পর্যায় 2 গ্রুপ কত? 15। পর্যায় 2 গ্রুপ 15, মৌলটার নাম কি হবে? নাইট্রোজেন। কি? নাইট্রোজেন। পর্যায় 2 গ্রুপ 16, মৌলটার নাম হবে অক্সিজেন। পর্যায় 3 গ্রুপ 15, মৌলটার নাম হবে ফসফরাস।
আর পর্যায় 3 গ্রুপ 16, এটা হলো সালফার। তাহলে বলছে AB2, AB2, 1 নম্বর অপশনে বলছে AB2 যৌগ অম্ল ধর্ম প্রদর্শন করে, অম্ল ধর্ম প্রদর্শন করে। AB2 মানে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন নাইট্রোজেন ডাইঅক্সাইডটা কিন্তু অম্লধর্মী। কেন অম্লধর্মী? কারণ অধাতুর অক্সাইড, এটা হলো অধাতুর অক্সাইড। অধাতুর যারা অক্সাইড হয় তারা অম্লধর্মী হয়। তাহলে এটা হলো একটা অম্লধর্মী অক্সাইড, আমরা বুঝলাম। কারণ এটা পানির সাথে বিক্রিয়া করলে কি হবে? নাইট্রাস অ্যাসিড হবে। কি হবে? নাইট্রাস অ্যাসিড। তাহলে এটা একটা অম্লধর্মী অক্সাইড। কথা সঠিক, কথা সঠিক। তাহলে আমরা মৌলগুলো আগে দেখলাম। 2 নম্বর অপশনে বলছে কি বলতো, যে X2B5 এইটার যৌগের নিরুদন ধর্ম আছে, নিরুদন ধর্ম আছে। X2B5 মানে কি? এক্স মানে হচ্ছে P2, P2, বি মানে হচ্ছে অক্সিজেন, তাহলে P2O5 এইটার কি আছে? নিরুদন ধর্ম আছে। তাহলে P2O5 যখন তোমার পানির সাথে বিক্রিয়া করে তখন কি হয় বলতো? ফসফরিক অ্যাসিড হয়। কি হয়? ফসফরিক অ্যাসিড। আর আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড আর এই যে P2O5, এই দুইজনেরই নিরুদন ধর্ম আছে। মনে থাকবে, P2O5 আর সালফার ট্রাইঅক্সাইড এই দুইজনেরই কি আছে? নিরুদন ধর্ম আছে। সালফার ট্রাইঅক্সাইড এবং এই দুইজনেরও অম্ল ধর্ম আছে। কি আছে? অম্ল ধর্ম। কারণ এরা যখন পানির সাথে বিক্রিয়া করে তাহলে তখন তো অ্যাসিড তৈরি করে, অ্যাসিড। যেমন এটা যুক্ত হলে তৈরি করে সালফিউরিক অ্যাসিড, এটা যুক্ত হলে তৈরি করে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে? তো অম্ল ধর্ম আছে, নিরুদন ধর্ম আছে, আবার জারক হিসেবেও কাজ করে, জারণ ধর্ম আছে। তো এগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, তাহলে P2O5 এটার কি আছে? নিরুদন ধর্ম আছে। 3 নম্বর অপশনে বলছে যে Y B3 এই যৌগের ক্ষারকত্ব হচ্ছে 2, ক্ষারকত্ব 2। ওয়াই মানে হচ্ছে সালফার, সালফার, আর বি মানে হচ্ছে অক্সিজেন, তাহলে সালফার ট্রাইঅক্সাইড, এটার ক্ষারকত্ব 2। সঠিক, ক্ষারকত্ব 2। ক্ষারকত্ব 2 বলতে কি বোঝাইছে বলতো? 2 মোল খাইতে প্রসারিত করতে পারে। হ্যাঁ, 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে, 2 মোল ক্ষারকে সে প্রশমিত করতে পারে। মনে থাকবে? তাহলে এই যে অবজেক্টিভটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা একটু স্টার্ট দিয়ে রাখো। এই অবজেক্টিভটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আজকে থাকলে এ পর্যন্তই। হ্যাঁ, তাহলে কালকে আবার দেখা হবে যদি ক্লাস নেই। ঠিক আছে? ওকে, আজকে এ পর্যন্ত থাকলো। মরিয়ম, তুমি ক্লাসে থাকো, বুঝছো? জি স্যার। তুমি ক্লাসে থাকো। আচ্ছা।
আজকে তাহারা ক্লাস করছে, তোমাদের ক্লাস হয়েছিল? তা না, তোমাদের কি ক্লাস হয়েছিল আজকে? জি ভাইয়া।